হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এটা আমাদের পার্ট 17 ভিডিও। এর আগে আরও 16টা পার্ট দেওয়া হয়েছে। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু যে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে তা নয়, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, যাতে পরীক্ষায় শুধুমাত্র এই প্রশ্নটাই না এসে যদি অন্য কোনো প্রশ্ন আসে, এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসে, সেই ক্ষেত্রেও যাতে আপনারা তার সঠিক উত্তর করে আসতে পারেন, সেই চেষ্টাই এখানে করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথম প্রশ্ন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউটিনি বইটির লেখককে? এখানে অপশন রয়েছে টি.আর. হোমস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বীর সাভারকর, রমেশচন্দ্র মজুমদার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, টি.আর. হোমস। হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউটিনি বইটির লেখক টি.আর. হোমস। এখন প্রশ্ন হচ্ছে, এই বইটির বিষয়বস্তু কী ছিল? কেন এই বইটি আধুনিক ভারতের ইতিহাস সম্বন্ধে জানার একটা গুরুত্বপূর্ণ বই? কারণ এই বইটি সিপাহী বিদ্রোহ নিয়ে লেখা। এই বইটি থেকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ প্রচুর তথ্য পাওয়া যায়। এই কারণেই আধুনিক ভারতের ইতিহাসের জন্য এই বইটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে একটা ছোট্ট কিন্তু গুরুত্ব প্রশ্ন, আশা করি আপনারা সকলেই জানেন, এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কবে হয়েছিল? এর উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে প্রথমে ভারতের সিপাহীরা এই বিদ্রোহ শুরু করেছিল এবং পরবর্তী সময়ে সমগ্র দেশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এই কারণেই এই বিদ্রোহকে 1857 সালের মহাবিদ্রোহও বলা হয়। এছাড়া অপশানে থাকা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বীর সাভারকর, রমেশচন্দ্র মজুমদার, এনারাও এই 1857 সালের মহাবিদ্রোহ নিয়ে বই লিখেছিলেন এবং প্রত্যেকটি বই 1857 সালের মহাবিদ্রোহ নিয়ে লেখা, এবং এই প্রত্যেকটি বইকেই বিশ্লেষণ করে এই মহাবিদ্রোহ সম্বন্ধে, 1857 সালের মহাবিদ্রোহ সম্বন্ধে জানতে পারা যায়। সুতরাং আমাদের অবশ্যই জেনে রাখা দরকার এই তিনজন বিখ্যাত মানুষের লেখা গুরুত্বপূর্ণ বইগুলির নাম। সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হলো 1857। 1857 বইটির লেখক সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বীর সাভারকরের লেখা বইটির নাম ইন্ডিয়ান ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ান ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটির লেখক হচ্ছেন বীর সাভারকর। এবং রমেশচন্দ্র মজুমদারের লেখা গুরুত্বপূর্ণ বইটির নাম হলো দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। আরেকবার বলে দিচ্ছি, দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। এই বইটির লেখক হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশানে কী কী রয়েছে? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এখানে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নাম এতটাই সিমিলার যে এখানে ভুল হওয়ার বিশেষ সম্ভাবনা থেকে যায়। সেই কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে আমরা জানলাম দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এখনও এখান থেকে দুটো প্রশ্ন এখনও আমাদের জানতে হবে। তা হলো, এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে প্রতিষ্ঠা হয়েছিল? এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় এবং প্রতিষ্ঠাকাল হচ্ছে 1851 খ্রিস্টাব্দ। এছাড়া অপশানে থাকা বাকি তিনটে প্রতিষ্ঠান সম্বন্ধেও আমাদের জেনে রাখা দরকার। সুতরাং দেখে নেওয়া যাক বাকি তিনটে প্রতিষ্ঠান সম্বন্ধে। প্রথমে দেখে নেওয়া যাক ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্বন্ধে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা কে করেছিলেন? এর উত্তর হচ্ছে উইলিয়াম অ্যাডাম।
উইলিয়াম অ্যাডাম এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে 1839 খ্রিস্টাব্দে। সালটাও মনে রাখতে হবে, স্থানটাও মনে রাখতে হবে। এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে এবং কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1839 খ্রিস্টাব্দে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন দাদা ভাই নৌরোজি এবং এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। সময়টা অবশ্যই মনে রাখতে হবে, 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটিও প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে। এবং নেক্সট কি থাকছে? ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন মেরি কার্পেন্টার এবং এটা প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন 1867 খ্রিস্টাব্দে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? লন্ডনে। অর্থাৎ বাকি তিনটেই প্রতিষ্ঠানই প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে। মেরি কার্পেন্টার আর একটা কারণে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ তিনি রামমোহন রায়ের জীবনী লিখেছিলেন। রামমোহন রায়ের জীবনী লেখার জন্য মেরি কার্পেন্টার কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির জন্য একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। তো এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? এখানে অপশান রয়েছে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বদরুদ্দিন তায়েবজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জওহরলাল নেহরু। জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। জাতীয় কংগ্রেসের এই ফৈজপুর অধিবেশনের একটি বিশেষত্ব ছিল, সেটা হলো এই ফৈজপুর অধিবেশন ছিল জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামে অধিবেশন। বাকি সমস্ত অধিবেশন হয়েছিল শহরে এবং এইটি ছিল প্রথম গ্রামে অধিবেশন। এখান থেকে আরও একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো এই অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই ফৈজপুর অধিবেশন হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। এই ফৈজপুর অধিবেশনের পূর্বে জওহরলাল নেহরু আরও 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং কটা সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে, কারণ জওহরলাল নেহরু এর আগে 3 বার হয়েছিলেন এবং ফৈজপুর নিয়ে মোট 4 বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1929 খ্রিস্টাব্দে এবং 1930 খ্রিস্টাব্দে পরপর 2 বছর তিনি লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং 1936 সালে লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। এছাড়া অপশানে থাকা মহাত্মা গান্ধী কেবলমাত্র একবারই জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, আর সেটি হচ্ছে বেলগাঁও অধিবেশন। এই বেলগাঁও অধিবেশন হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। অবশ্যই মনে রাখতে হবে যে বেলগাঁও অধিবেশন কবে হয়েছিল? 1924 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু পরপর 2 বার জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। প্রথমবার তিনি সভাপতিত্ব করেছিলেন 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে এবং দ্বিতীয়বার তিনি সভাপতিত্ব করেছিলেন 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে। কিন্তু এই অধিবেশনে গান্ধীজির সঙ্গে মতের মিল না হওয়ার কারণে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করে দিয়েছিলেন। সুতরাং এখান থেকে এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে গান্ধীজির সঙ্গে মতপার্থক্যের কারণে পদত্যাগ করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে ত্রিপুরা অধিবেশনে। অপশান আর একজন থাকছে বাকি, সেটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরীক্ষায় বহুবার এসছে এই প্রশ্নটা, যে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সেই ক্ষেত্রে উত্তর হবে বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সেটাও আমাদের জেনে রাখা দরকার। তিনি 1887 খ্রিস্টাব্দের মাদ্রাজ অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, হান্টার কমিশন কেন বসানো হয়েছিল? এখানে অপশান রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তে, ভারতে স্বায়ত্ত শাসন প্রদানের উদ্দেশ্যে, ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে, ভারতীয় রেলপথ নির্মাণের উদ্দেশ্যে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তে হান্টার কমিশন বসানো হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালের
13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। আমরা তার আগে একটু প্রেক্ষাপট জেনে নিই যে 1919 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল, মাত্র 3 দিন আগে, পাঞ্জাবের দুই নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর তাদের বিনা বিচারে কোনো অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল এবং এই সময়েই গান্ধীজিকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই সব কারণে এই সময় জনগণ উন্মত্ত হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে জনগণ বৈশাখী মেলার উপলক্ষে, মনে রাখতে হবে উপলক্ষটা কী ছিল, উপলক্ষটা ছিল বৈশাখী মেলার উপলক্ষ। এই বৈশাখী মেলার উপলক্ষে সমবেত হয়েছিলেন প্রচুর মানুষ। এই সময় অমৃতসরের ব্রিগেডিয়ার জেনারেল আর ডায়ার সভাস্থলে উপস্থিত হয়ে 10 মিনিট ধরে প্রায় 1600 রাউন্ড গুলি চালান। মনে করা হয় তখন ওই স্থানে প্রায় 10,000 মানুষ সমবেত ছিল। এর ফলে প্রচুর মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হয়। সরকারি হিসাব মতে 379 জন মারা গেছিলেন এবং 1200 জন আহত হয়েছিলেন। এবং এই সময় সামরিক শাসনকর্তা, এর আগে আমরা দেখলাম কি জেনারেল আর ডায়ার তিনি সভাস্থলে গুলি চালিয়েছিলেন এবং সামরিক শাসনকর্তা ও ডায়ার, আর ডায়ার আর ও ডায়ারকে মিশিয়ে ফেললে হবে না। জেনারেল আর ডায়ার তিনি গুলি চালিয়েছিলেন আর এই সময় সামরিক শাসনকর্তা ছিলেন ও ডায়ার। তখন অমৃতসরে এই যে এক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল, সেই পরিবেশটাকে দমিয়ে দেওয়ার জন্য অমৃতসরে সান্ধ্য আইন জারি করেছিলেন। এই জালিয়ানওয়ালাবাগের হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কী কারণে, কোন ঘটনার প্রতিবাদে তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। সেক্ষেত্রে উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। 1940 খ্রিস্টাব্দে উধম সিং জেনারেল ও ডায়ারকে হত্যা করে। লন্ডনে হত্যা করেছিলেন 1940 খ্রিস্টাব্দে উধম সিং জেনারেল ও ডায়ারকে, অর্থাৎ শাসনকর্তা যে ও ডায়ার ছিলেন তাকে হত্যা করেছিলেন। জেনারেল আর ডায়ার তার পূর্বেই মারা গেছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই কমেন্টস করুন। কমেন্টে জানান যে আপনারা কিভাবে আরও ভিডিওগুলো বানালে উপকৃত হবেন। এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এবং এই ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।